তো আজকের এই ক্লাসে আমরা 2026 সালের এসএসসি জিডি পরীক্ষার জন্য ইন্ডিয়ান পলিটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আর আজকের ক্লাসের প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ পিওয়াইকিউ বেসড হবে। আর প্রশ্ন উত্তরের সাথে কিন্তু প্রচুর এক্সট্রা তথ্য থাকবে, যেগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু পুরো পলিটিটা প্র্যাকটিস হয়ে যাবে, পুরো কিন্তু রিভিশন হয়ে যাবে। তো আজকের আমাদের এটা পলিটি প্র্যাকটিস ক্লাস 1। আমরা কিন্তু পলিটির এভাবেই কিন্তু আরও প্র্যাকটিস সেট দিয়ে সম্পূর্ণ পলিটিটা কিন্তু আমরা প্র্যাকটিস করব, রিভিশন করব। তাছাড়া আমাদের ইতিহাস, স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু ধীরে ধীরে আমরা দেবো। তো তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার্থীরা আছো, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো, তাহলে কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। আর আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে বাংলার ক্ষেত্রে বাংলার যে কোনো চ্যানেলে কিন্তু ফ্রিতে এমন কন্টেন্ট পাবে না। আজকের ক্লাসটা সম্পূর্ণ করো, তাহলেই বুঝতে পারবে যে বাংলার তোমরা এমন কন্টেন্ট কিন্তু ফ্রিতে পাবে না। ঠিক আছে? আর আজকের ক্লাসের পিডিএফটাও কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটার জন্য কিন্তু বলবো তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা কী করে সংগ্রহ করতে পারবে। ঠিক আছে? তো প্রথমে বললাম এটা কিন্তু সম্পূর্ণ পিওয়াইকিউ বেসড হবে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রশ্ন আলোচনা করবো এবং সেই প্রশ্ন রিলেটেড যে সমস্ত তথ্য তোমাদের দেওয়া দরকার বা যেগুলো তোমাদের প্র্যাকটিস বা রিভিশন করা দরকার, সেগুলো কিন্তু একই সাথে আমি আলোচনা করে দেবো। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। আর যারা প্রশ্নের উত্তর জানবে তারা কিন্তু প্রথমে কী করবে, ভিডিওটাকে পজ করবে, পজ করে উত্তরটা তোমরা কমেন্ট করবে, তারপরে তোমরা সম্পূর্ণ ক্লাসটা করবে। আমি একটা প্রশ্ন বলবো, তারপরে দাঁড়াবো, তারপরে আবার উত্তরটা বলবো, তাহলে কিন্তু ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আর আমার ক্লাসের একটাই নিয়ম, তোমরা আমার অন্যান্য ক্লাসগুলো দেখতে পারো, যে আমি কিন্তু খুব কম সময় বেশি পড়িয়ে দিই। এমন না যে 2 ঘন্টার ক্লাস দেবো, একটা 20-25টা প্রশ্নের জন্য 2 ঘন্টা ক্লাস নেবো, তার মধ্যে 1.5 ঘন্টা আমি অন্য কিছু বলবো, আধা ঘন্টা পড়াবো, তেমন নয়। আমার যতক্ষণ ক্লাস থাকে ততক্ষণ আমি পড়াই। ঠিক আছে? তো কোনো উল্টাপাল্টা কথা নয়, সোজাসুজি কিন্তু আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো, শুরু করছে আজকের ক্লাস। আর এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ পিওয়াইকিউ বেসড। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা তথ্যও কিন্তু গুরুত্বপূর্ণ। তো যারা এসএসসি জিডির পরীক্ষার্থীরা আছো, এই ক্লাসগুলো কিন্তু পরীক্ষার আগে আগে করে যাও, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ রিভিশন, সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, সংবিধান অনুযায়ী ভারত হলো একটি ড্যাশ কি? কমনওয়েলথ অফ স্টেটস, ফেডারেশন অফ স্টেটস, কনফেডারেশন অফ স্টেটস, ইউনিয়ন অফ স্টেটস। কী হবে? মানে সংবিধান অনুযায়ী ভারত কী? সংবিধান অনুযায়ী ভারত কি? তোমরা যারা উত্তর জানো অবশ্যই ভিডিওটা পজ করো এবং উত্তরটা কমেন্ট করো। উত্তর কী হবে? ভারত কিন্তু কমনওয়েলথ অফ স্টেটস নয়, ফেডারেশন অফ স্টেটস নয়, ভারত হবে কিন্তু ইউনিয়ন অফ স্টেটস, মানে একটা স্টেটসের ইউনিয়ন। ঠিক আছে? তো ব্যাপারটা কি তোমাদের বলছি, দেখো এবার এক্সট্রা তথ্য দেখে নিই, তোমাদের দেখিয়ে দিই। দেখো, ভারতের সংবিধানে ভারত কি, প্রথমেই বলি, ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন অফ স্টেটস মানে যে রাজ্যের একটা ইউনিয়ন। ফেডারেশন অফ স্টেট হচ্ছে আমেরিকা যেমন হচ্ছে ফেডারেশন অফ স্টেট, মানে ভারতের ইউনিয়ন অফ স্টেট বলতে ভারতে যে রাজ্যগুলো আছে সেগুলো কিন্তু ভারতের সাথে যুক্ত। সেগুলো কিন্তু চাইলে ভারত থেকে আলাদা হতে পারে না। যখন মনে হলো যে ভারত থেকে আলাদা হয়ে যাবো, সেমন কিন্তু পারে না। কিন্তু যে আমেরিকা আছে, আমেরিকা হচ্ছে ফেডারেশন অফ স্টেট, মানে প্রত্যেকটা রাজ্যের সাথে আমেরিকার একটা চুক্তির মাধ্যমে সেই রাজ্যগুলো আমেরিকার সাথে যুক্ত। ঠিক আছে? তারা চাইলে কিন্তু সেখান থেকে আলাদা হতে পারে। ঠিক আছে? কিন্তু ভারতের কোনো রাজ্য ভারত থেকে আলাদা হতে পারে না, তারা একটা ইউনিয়ন অফ স্টেটস। জাস্ট এটা মনে রাখবে, অত তোমাদের তো ডিটেলসে লিখতে দেবে না বা তোমাদের তো আর থিওরি লিখতে দেবে না, জাস্ট এটা মাথায় রাখলেই হবে যে ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। দেখো, এটা কোথায় লেখা আছে? এটা হচ্ছে ভারতের পার্ট নাম্বার 1, যে সংবিধানের পার্ট নাম্বার 1, সেখানে রয়েছে। পার্ট নাম্বার 1 কী বলে? পার্ট নাম্বার 1 বলে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে? তোমাদের দিতে পারে পার্ট 1 কী আছে। পার্ট 1 1 থেকে 4 নম্বর ধারা আছে। পার্ট 1-এ কর ধারা আছে 4টে ধারা, 1 থেকে 4। ঠিক আছে? এখানে হচ্ছে ভারতের ভূখণ্ড এবং রাজ্যের সীমানা পরিবর্তন, এখানে মূলত এখানে রয়েছে। দেখো, অনুচ্ছেদ 1, মানে ধারা 1-এ কী রয়েছে? নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন। এক সেকেন্ড, হ্যাঁ, সংঘের নাম এবং ভূখণ্ড। দেখো, আর্টিকেল 1-এর 1-এ কী রয়েছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। তো এখানেই কিন্তু বলা রয়েছে শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস, মানে একটা রাজ্যের ইউনিয়ন। ঠিক আছে? তো এগুলো কিন্তু মাথায় রাখবে যে কোন আর্টিকেলে এটা দেওয়া রয়েছে। আর্টিকেল নাম্বার 1-1, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। তো এটা কিন্তু পরীক্ষায় দেয় যে এটা কোন ধারায় রয়েছে, সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে, যে 1-1 বা কোন পার্টে রয়েছে, সেটা কিন্তু 1 নম্বর পার্টে রয়েছে। ঠিক আছে? তারপর হচ্ছে ধারা নম্বর 2, নতুন রাজ্যের প্রবেশ বা প্রতিষ্ঠা, অ্যাডমিশন অফ স্ট্যাবলিশমেন্ট অফ নিউ স্টেটস, মানে নতুন রাজ্য
ধরো একটা কোনো রাজ্যকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে বা নতুন একটা রাজ্যের প্রতিষ্ঠা করা হবে, সেটা কিন্তু এই যে অনুচ্ছেদ বা ধারা নম্বর 2 বলা রয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী সংসদ বা পার্লামেন্ট আমাদের যে আছে, আইন প্রণয়নের মাধ্যমে এমন কোনো নতুন এলাকাকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারে যা আগে ভারতের অংশ ছিল না। মানে নতুন রাজ্য প্রতিষ্ঠা বা নতুন কোনো রাজ্যকে ভারতে অন্তর্ভুক্ত করা কিন্তু এই ধারাতে বলা আছে। উদাহরণ দেখো, 1975 সালে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। সিকিম কিন্তু এর আগে পূর্ণাঙ্গ রাজ্য ছিল না, তবে 1975 সালে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে কিন্তু পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ভারতের পার্ট 1টা তোমাদের কিন্তু প্রথমেই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তারপরে দেখো পার্ট নম্বর ধারা 3 নম্বর ধারা কী বলা আছে, বর্তমান রাজ্যগুলোর সীমানা পরিবর্তন ও নামকরণ। 3 নম্বর ধারায় কী বলা আছে যে ভারতের যে রাজ্যগুলো রয়েছে বর্তমানে তার ধরো কোনো সীমানা পরিবর্তন করতে হবে বা নামকরণ পরিবর্তন, কোনো একটা রাজ্যের নাম আছে ওই রাজ্যের নাম পরিবর্তন অন্য কোনো রাজ্যের নাম রাখা, সেগুলো কিন্তু এই 3 নম্বর ধারায় রয়েছে। ঠিক আছে, সীমানা পরিবর্তন, যেমন কোনো একটা রাজ্য ভেঙে আরেকটা রাজ্য, এখানে আমি দিয়ে দিয়েছি অবশ্য। দেখো, নতুন রাজ্য তৈরি করতে পারে, যেমন একটি রাজ্য ভেঙে দুটো রাজ্য বা ততোধিক রাজ্য, কোনো রাজ্যর আয়তন বাড়াতে পারে বা কমাতে পারে, রাজ্যের সীমানা পরিবর্তন, কোনো রাজ্যের নাম পরিবর্তন, এগুলো কিন্তু এই ধারার মাধ্যমে হয়। আর এটা কিন্তু একদম সিম্পল মেজরিটির মাধ্যমে হবে, কোনো রকম কিন্তু স্পেশাল কিন্তু কোনো রকমের সংখ্যাগরিষ্ঠতা দরকার নেই, একদম সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কিন্তু এটা করা যেতে পারে। ঠিক আছে, অনুচ্ছেদ নম্বর 4-এ কী বলা আছে, ধারা নম্বর 4-এ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ নিয়ম। দেখো, অনুচ্ছেদ 2 যেটা বললাম, ধারা নম্বর 2 এবং ধারা নম্বর 3-এর মধ্যে যে পরিবর্তন করাকে, সেটা কিন্তু অনুচ্ছেদ মানে এই যে ধারা 368 অনুযায়ী কিন্তু সংবিধান সংশোধন হিসাবে গণ্য করা হবে না। আমরা সকলেই জানি যে 368 নম্বর ধারায় কী রয়েছে, সংবিধান সংশোধনী আইন। কিন্তু যখন 2 নম্বর ধারা এবং 3 নম্বর ধারার অধীনে কোনো রকমের কিন্তু পরিবর্তন যদি করা হয়, কিছু পরিবর্তন, যেমন ধরুন রাজ্যের পরিবর্তন বা নতুন রাজ্য অধিগ্রহণ, সেটাকে কিন্তু 368 নম্বর ধারা অনুযায়ী সেটাকে সংবিধান সংশোধন হিসেবে কিন্তু গণ্য করা হবে না। ঠিক আছে, অর্থাৎ এই কাজগুলো কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতা মানে সিম্পল মেজরিটি হিসেবেই করা সম্ভব। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। চলে এসে পরবর্তী প্রশ্ন কী বলছে, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিকে কে নিযুক্ত করেন? দেখো, উত্তর কী হবে বলো, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল। দেখো, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের কিন্তু এটা কিন্তু মুখ্যমন্ত্রী হবে না, এটা কিন্তু উত্তর হবে রাষ্ট্রপতি হবে। ঠিক আছে, অনেকে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল অনেকে করতে পারে, কিন্তু হাইকোর্ট বলো সুপ্রিম কোর্ট বলো, সেখানে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন। ঠিক আছে, দেখো ভারতের রাষ্ট্রপতি আমরা দেখে নিই, এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে। প্রথমে হচ্ছে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান, হেড অফ দ্য স্টেট, এবং ভারতের প্রথম নাগরিক যদি বলে তাহলে কিন্তু ভারতের রাষ্ট্রপতি। কত নম্বর পার্টে রাষ্ট্রপতির সম্বন্ধে দেওয়া রয়েছে, পার্ট নাম্বার 5-এ, ধারা কত, 52 থেকে 62, খুব গুরুত্বপূর্ণ। 52 নম্বর ধারায় বলা রয়েছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। ধারা নম্বর 53-তে বলা হচ্ছে রাষ্ট্রপতি হলেন ইউনিয়নের সকল নির্বাহী ক্ষমতার অধিকারী, মানে এক্সিকিউটিভ পাওয়ার যদি বলে কোন ধারায় রয়েছে রাষ্ট্রপতি, তাহলে কিন্তু ধারা নম্বর 53। তিনি ভারতের 3 সশস্ত্র বাহিনী যেমন আর্মি, নেভি এবং এয়ারফোর্সের প্রধান, তিনি যে কমান্ডার হেড, এই যে আর্মি, তারপর নেভি, এয়ারফোর্সের কিন্তু তিনি হেড, এটা কিন্তু মাথায় রাখবে। 54 নম্বর ধারায় কী বলা রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন মানে ইলেকটোরাল কলেজ। ধারা নম্বর 60-এ রয়েছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ। ঠিক আছে, যেটা কি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে, সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, তিনি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন, এটা কিন্তু মাথায় রাখবে। আর্টিকেল 61-এ কী বলা আছে, রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি বলা রয়েছে। ঠিক আছে, আর্টিকেল 72 রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার, মানে ধরো কোনো একটা ব্যক্তি কিছুতে দোষী সাব্যস্ত হলো এবং তাকে কিছু শাস্তি দেওয়া হলো, তো তিনি রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি কিন্তু তার সাজা বা রাষ্ট্রপতির কিন্তু পার্ডনিং পাওয়ার অনেক কিছু আছে। ঠিক আছে, তিনি চাইলে তার সাজা কমাতে পারে বা সাজার সময়কালটা কিছু বাড়াতে পারে বা সাজা পুরোই মুকুব করতে পারে, এগুলো কিন্তু এই ধারা নম্বর 72-এ দেওয়া রয়েছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হয়ে গেল রাষ্ট্রপতি সম্পর্কে। এবার দেখো আমরা এক সেকেন্ড, আমাদের আরেকটা জিনিস রয়েছে, যোগ্যতা দেখে নিই একবার আমরা। দেখো, ভারতের নাগরিক হতে হবে, কমপক্ষে 35 বছর বয়স হতে হবে। দেখো, এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে কত বছর হলে রাষ্ট্রপতির বসা যায়। উত্তর হবে কিন্তু 35। লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, কোনো রকম কিন্তু লাভজনক পদে থাকা চলবে না।
কার্যকাল, কার্যকাল রাষ্ট্রপতির 5 বছর। পদত্যাগ, তিনি যদি পদত্যাগ জমা দিতে চান তাহলে কিন্তু তিনি উপরাষ্ট্রপতির হাতে কিন্তু পদত্যাগপত্র জমা দিতে পারবেন। আর উপরাষ্ট্রপতি কার কাছে? উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ আর্টিকেল মৌলিক অধিকারের কথা বলে? বলো এটা কী হবে? দেখো, মৌলিক অধিকারের কথা বলে যদি বলে তাহলে কিন্তু এটা উত্তর হবে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদ। মানে এটা কোথায় রয়েছে? এটা রয়েছে পার্ট 3-তে। ঠিক আছে, দেখো এবার আমরা মৌলিক অধিকারটা দেখে নিই পুরো। যেহেতু আমরা প্রথম ক্লাস, আমরা প্রত্যেকটা ধারণার অল্প অল্প করে ধারণা নিয়ে নেব, তারপরে বাকিগুলো কিন্তু পরবর্তী ক্লাসে ধীরে ধীরে আমরা রিভিশন করতে থাকবো। দেখো, মৌলিক অধিকার রয়েছে পার্ট নম্বর 3-তে, 12 থেকে 35 নম্বর ধারা। আর এই যে মৌলিক অধিকারের যে ধারণা, এটা আমরা কোথা থেকে নিয়েছি? কোন দেশের সংবিধান থেকে? উত্তর হবে আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। আর এই পার্ট থেকে কিন্তু ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমাদের কটা মৌলিক অধিকার আছে? তো এখন বর্তমানে রয়েছে 6টা, তবে কিন্তু আমাদের আগে 7টা মৌলিক অধিকার ছিল। 7 নম্বর ছিল একটা সম্পত্তির অধিকার। ঠিক আছে, সম্পত্তির অধিকার। আর এই সম্পত্তির অধিকার, সেটাকে কিন্তু 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে সেটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে কোথায় রাখা হয়েছে? সেটাকে কিন্তু আইনি অধিকারের মাধ্যমে আইনি অধিকার এখানে রাখা হয়েছে। ঠিক আছে, সেটা এখন কিন্তু আইনি অধিকার। সেটা কত নম্বর ধারায় রয়েছে? 300A নম্বর ধারায় কিন্তু রয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আমাদের মৌলিক অধিকার কী কী রয়েছে? 6টা। সাম্যের অধিকার, ধারা 14 থেকে 18। স্বাধীনতার অধিকার, ধারা 19 থেকে 22। শোষণের বিরুদ্ধে অধিকার, ধারা 23 থেকে 24। ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28। সংস্কৃত শিক্ষা বিষয়ক অধিকার, 29 থেকে 30। সাংবিধানিক প্রতিবেদনের অধিকার, 32 নম্বর ধারা। ঠিক আছে, আমরা যত ক্লাস আমাদের এগোবে তত কিন্তু আমরা একে একে প্রত্যেকটা ধারা আলোচনা করব। মানে প্রত্যেকটা অধিকার কিন্তু একে একে আমরা ডিটেলসে আলোচনা করব যত ক্লাস আমাদের এগোবে। ঠিক আছে, দেখো পরবর্তী কোয়েশ্চেন বলছে কি, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলি অন্তর্ভুক্ত রয়েছে? আমরা এইমাত্র দেখলাম 12 থেকে 35 নম্বর ধারা। এই প্রশ্নটা কিন্তু এভাবেই এসছে, মানে দুটো কিন্তু আলাদা আলাদা প্রশ্নই এসছে পরীক্ষাতে। ঠিক আছে, তোমরা প্রশ্নপত্র দেখে নিতে পারো আগের বছরের। দেখো, এবার আমরা গুরুত্বপূর্ণ যে বাকি ধারাগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই। বাকি আমরা প্রত্যেকটা ধারা, যেমন সাম্যের অধিকার বা তোমাদের স্বাধীনতার অধিকার, সেগুলো কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। তবে এগুলো কিন্তু এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে, তাই এগুলো আমি আলাদা করে দিয়ে দিয়েছি। দেখো, 14 নম্বর ধারা, আইনের চোখে সবাই সমান বলেছে। 14 নম্বর ধারা কি বলছে? যে আইনের চোখে কিন্তু সবাই সমান। 17 নম্বর ধারা বলছে কি, অস্পৃশ্যতা দূরীকরণ, মানে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এটা কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি আসে, কারণ এটা তোমরা যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র দেখে নিতে পারো যে স্টেটের পরীক্ষাতে এটা সব থেকে বেশি দেয়, এই যে ধারা নম্বর 17টা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। অস্পৃশ্যতা দূরীকরণের জন্য এখানে বলা হয়েছে। আর্টিকেল 18, খেতাব নিষিদ্ধ করে, মানে যদি কোনো রকমের কারো কাছে ধরো খেতাব থাকে, সেটা কিন্তু সে তার নামের আগে লাগাতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে 19 নম্বর, বাক ও মত প্রকাশের স্বাধীনতা। এটা 6টি অধিকার কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, 21 নম্বর, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ধারা নম্বর 21-এ 6 থেকে 14 বছর বয়সী, মানে এটা মূলত কিন্তু শিক্ষার অধিকার। ঠিক আছে, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য অবনৈতিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার। আর্টিকেল নাম্বার 24, এখানে হচ্ছে 14 বছর কম বয়সী শিশুদের কলকারখানার কাজে করানো নিষিদ্ধ, মানে শিশু শ্রম বিরোধী। ঠিক আছে, এটা শিশু শ্রম করানো যাবে না, সেটাও কিন্তু এখানে রয়েছে এটাতে। 32 নম্বর ধারা, বি আর আম্বেদকর, এই ধারাকে কিন্তু বলেছে হৃদয় আত্মা বলেছে সংবিধানের। কোন নম্বর ধারাকে? 32 নম্বর ধারা। এই ধারাটা কিন্তু আমরা ক্লাসের আগে আলোচনা করব, আমি প্রশ্ন রেখেছি এরপরে, তখন কিন্তু আমরা এটাকে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তোমরা মোটামুটি এই ধারাগুলো ভালো করে দেখে নাও, এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসে। যেহেতু এটা প্র্যাকটিস এবং রিভিশন ক্লাস, তাই আমি প্রথম থেকে একদম ডিটেলসে বলা কিন্তু সম্ভব নয়। তাই এখানে যেগুলো পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে একদম আসতে পারে, সেগুলো আমি তোমাদের রিভিশন বা প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেগুলো কিন্তু মাথায় একদম তোমাদের এখন রাখতে হবে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, 5 নম্বর, সংবিধান কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি? এটা হচ্ছে ডিপিএসপি। ঠিক আছে, ডিপিএসপি যে লেখাই আছে, উল্লেখ করা হয়েছে। বলো, আমরা মৌলিক অধিকার দেখলাম 14 থেকে, 14 বলছি, সেকেন্ড, 12 থেকে 35। ডিপিএসপি কিন্তু এর পরেই আছে, তার মানে উত্তর হবে কিন্তু 36 থেকে 51, মানে 1 নম্বর। ঠিক আছে, পার্ট নম্বর 4।
দেখো ডিপিএসপি দেখে নিই আমরা, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, পার্ট নাম্বার 4, 36 থেকে 51 নম্বর ধারায় রয়েছে। এটি ধারণাটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং ভারতে এটি জনকল্যাণকামী রাষ্ট্র গড়ে তোলা এর মূল লক্ষ্য, এটা মাথায় রাখবে। আর এটা, এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি পয়েন্ট? যে কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, মানে মৌলিক অধিকার ধরো তোমার ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে কিন্তু তুমি আদালতে গিয়ে সেটাকে দ্বারস্থ হতে পারবে, কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কিন্তু ক্ষুণ্ণ হলে সেখানে তুমি আদালতে গিয়ে দ্বারস্থ হতে পারবে না, এটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, মাথায় রাখবে। প্রশাসনের ভিত্তি ডক্টর বি.আর. আম্বেদকর রেখে সংবিধানের অভিনব বৈশিষ্ট্য, মানে নোভেল ফিচার্স বলে কিন্তু অভিহিত করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মূলত 3টে ভাগ আছে, কী কী? একটা সমাজতান্ত্রিক, একটা গান্ধীবাদী, একটা হচ্ছে উদার বুদ্ধিজীবী নীতি। ঠিক আছে, সোশ্যালিস্ট, গান্ধীন এবং লিবারাল, এটা কিন্তু 3টে মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতি রয়েছে? আমি একটু আগেই বললাম, পার্ট নম্বর 4। ঠিক আছে, দেখো এটা দিয়েছি কারণ তোমাদের দেখো এই যে নির্দেশমূলক নীতি, এখানে কিন্তু পার্টিকুলার কিছু কিছু ধারা রয়েছে, সেগুলো পরীক্ষায় খুব বেশি দিয়েছে, তো সেগুলোই কিন্তু তোমাদের মোটামুটি মাথায় রাখতে হবে। কি কি? যেমন আর্টিকেল নাম্বার 39-এ এটা যে সমান বিচার ও বিনামূল্যে আইনি সহায়তা, মানে ফ্রি লিগাল এইড। ঠিক আছে, এটা মাথায় রাখবে, ফ্রি লিগাল এইড। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। 40 নম্বর ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 44, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি এখানে কিন্তু রয়েছে। আর্টিকেল 45, এটাও কিন্তু একটা শিক্ষার অধিকার, শিশুদের প্রাথমিক শিক্ষা যত্নের ব্যবস্থা এখানে বলা রয়েছে। আর্টিকেল 48-এ পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণ। আর্টিকেল 50, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা বলা হয়েছে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। ঠিক আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 51 নম্বর ধারা, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধি করা। ঠিক আছে, তো এগুলো কিন্তু ধারাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় তোমাদের অবশ্যই রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসাবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস উল্লেখ করা রয়েছে? একটু আগেই প্রশ্ন আমরা বললাম, এই ধারাটা কোনটা হবে? এটা হচ্ছে 32 নম্বর ধারা, যেখানে বলা রয়েছে কি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এটা কি তোমাদের বলছি, দেখো প্রথমে বলি, দেখো বি.আর. আম্বেদকর এই অনুচ্ছেদটিকে সংবিধানের হৃদয় আত্মা বলেছেন, সেটা তোমাদের বললাম। দেখো, যদি কোনো নাগরিক মৌলিক অধিকার খর্ব করা হয়, আমাদের যে 6টা মৌলিক অধিকার আছে তার মধ্যে কোনো একটা খর্ব করা হচ্ছে, সেটাকে ক্ষুণ্ণ করা হচ্ছে, তবে তিনি কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে, এই যে 32 নম্বর ধারা আছে এটা অনুযায়ী। ঠিক আছে, এটি নিজেই একটি মৌলিক অধিকার, অর্থাৎ আপনার মৌলিক অধিকার রক্ষার অধিকারটিও কিন্তু এটি মৌলিক অধিকার। ঠিক আছে, মাথায় রাখবে। অনুচ্ছেদ 32 অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টে লেখো জারি করে, লেখো মানে 5টা রিট রয়েছে, সেই রিটের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে দেখে। দেখো এই, এক সেকেন্ড, 5টা কোথায় গেল? ঠিক আছে, দেখো যদি বলে সুপ্রিম কোর্টের লেখো বা রিট জারি করার ক্ষমতা কোন আর্টিকেলে, সেটা হচ্ছে 32, আর হাইকোর্টের হচ্ছে 226। ঠিক আছে, সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারে, আর হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারে। অনুচ্ছেদ 32 অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট 5 ধরনের আদেশ বা লিখ জারি করতে পারে। কি কি তোমাদের দেখো, এই 5টা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। এক সেকেন্ড, এটা একটুখানি, ঠিক আছে, এই 5টা থেকে কিন্তু প্রশ্ন ডাইরেক্ট আসে। প্রথমটা কি? প্রথম হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, মানে হ্যাভিয়াস কর্পাস। এই নামটাও কিন্তু মনে রাখবে, হ্যাভিয়াস কর্পাস। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সশরীরে হাজির করা। এর কাজ কি? কোনো ব্যক্তিকে অবৈধভাবে যদি আটক করা হয়, মানে কোনো ব্যক্তিকে ধরো অবৈধভাবে আটক করা হয়েছে, তাহলে দেখো আটক করে রাখলে আদালত কিন্তু নির্দেশ দেয় যে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে হবে, এবং এটি ব্যক্তিগত স্বাধীনতার সবচেয়ে বড় রক্ষা কবচ। মানে ধরো কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা রয়েছে, তবে আদালত কিন্তু আদেশ দিতে পারে যে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে হবে। তারপর হচ্ছে পরমাদেশ, ম্যান্ডামাস, অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। এর কাজ কি? কোনো সরকারি আধিকারিক বা প্রতিষ্ঠান যদি তার নির্ধারিত কাজ করতে অস্বীকার করে, তবে আদালত তাকে সেই কাজ করার নির্দেশ দেয়। ধরো একটা পার্টিকুলার একটা সংগঠন আছে, সে যদি নিজের যে কাজটা সেটা করছে না, ঠিক আছে, তো আদালত কিন্তু বলতে পারে যে তুমি তোমার কাজ করো, আমরা তোমাকে আদেশ করছি তুমি তোমার কাজটা করো। প্রতিষেধ, প্রহিবিশন, অর্থ মানে নিষেধ করা, স্থগিত করা। তার উচ্চ আদালত নিম্ন আদালতে তার এখতিয়ারের সীমানার বাইরে কাজ করতে বাধা দেয়, মানে
কোনো একটা অন্য একটা আদালত আছে, তার এখতিয়ার এতটা, এবার সে তার এখতিয়ারের বাইরে গিয়ে এতটা কাজ করছে, মানে এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে, তখন যে উচ্চ আদালত তাকে বলে যে তুমি তোমার এখতিয়ারের ভিতরে কাজ করো, এবং তাকে নিষেধ করছে বা তার কাজকে স্থগিত করছে। ঠিক আছে। উৎপ্রেষণ, সার্সিওরি, অর্থ যে সম্পূর্ণরূপে জ্ঞাত হওয়া, মানে নিম্ন আদালত বিচারাধীন কোনো মামলা উচ্চ আদালতে নিজের কাছে স্থানান্তরের নির্দেশ দেয় বা নিম্ন আদালতের রায় বাতিল করে দেয়। মানে ধরো নিম্ন আদালতে কোনো একটা রায় রয়েছে, সেটা ধরো তারা সলভ করতে পারছে না বা তারা সেই নিয়মে কাজ করতে পারছে না, তখন কি করে উচ্চ যে আদালত আছে সে কিন্তু সেই রায়টাকে ডাইরেক্ট নিজের কাছে নিয়ে নেয় বা সেই কাজটাকে কিন্তু তারা বন্ধ করে দেয়। ঠিক আছে। তো এটাই হচ্ছে উৎপ্রেষণ। অধিকার পৃচ্ছা, এটা কি এটার অধিকার পৃচ্ছা কুয়ো ওয়ারিন্টো, এটার অর্থ হচ্ছে কোন অধিকারে, মানে কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কোনো সরকারি পদ দখল করে থাকেন, তবে আদালত তাকে প্রশ্ন করতে পারে যে তিনি কোন অধিকারে বা কোন যোগ্যতায় সেই পদে বসে আছেন। ঠিক আছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি ভারতীয় সংবিধানের অধীনে মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হয় না? গোপনীয়তার অধিকার, এটা যদি বলেন না এই ধরনের অধিকারগুলো, গোপনীয়তার অধিকার বা ঘুমানোর অধিকার, ঠিক আছে, ঘোরার অধিকার, মানে ঘুমানোর অধিকার, ঘোরার বলছি না, ঘুমানোর অধিকার, এগুলো কিন্তু প্রত্যেকটা 21 নম্বর ধারার অধীনে আসে। এগুলো কিন্তু মাথায় রাখবে, যখন দেখবে কোনো একটা অধিকার দিয়েছে যে কোন নম্বর ধারা আছে বুঝতে পারছো না, ঠিক আছে, তখন কিন্তু 21 নম্বর ধারা করে দেবে, কারণ এটা হচ্ছে জীবনের অধিকার। ঠিক আছে। সাম্যের অধিকার আমরা দেখলাম 14 থেকে 18, শিক্ষার অধিকার দেখলাম 21A, সম্পত্তির অধিকার কিন্তু হবে না, আমি একটু আগে বললাম এটা কিন্তু 7 নম্বর ধারা আগে ছিল, এখন কিন্তু বর্তমানে নেই। দেখো, সম্পত্তির অধিকার, বর্তমান সম্পত্তির অধিকার কোনো মৌলিক অধিকার নয়, এটি এখন একটি আইনি অধিকার। 300A নম্বর ধারায় রয়েছে বললাম 44তম সংবিধান সংশোধনী, যেটা তোমাদের আগেই বললাম 1978 সালের মাধ্যমে কিন্তু এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার করা হয়েছে। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন কে? মোরারজি দেশাই। এর আগে কিন্তু অনুচ্ছেদ কত নম্বর ছিল? 19-এর 1-এর চ, মানে হচ্ছে এফ। ঠিক আছে। অনুচ্ছেদ 31-এর এ মৌলিক অধিকার হিসেবে ছিল। ওকে। দেখো নেক্সট, ভারতের কোন শ্রম আইন এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্য হলো কাজের অধিকার, রাইট টু ওয়ার্ক নিশ্চিত করা? কী হবে এটা উত্তর বলো? এটার উত্তর কি? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, মেনেগ্রা। ঠিক আছে। দেখো, এটা যদি বলে যে রাইট টু ওয়ার্ক, কাজের যে অধিকার, এটা কোন নম্বর অনুচ্ছেদে রয়েছে? এটা কিন্তু 41 নম্বর অনুচ্ছেদে রয়েছে। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের ডিপিএসপিতে। আমরা একটু আগে দেখলাম ডিপিএসপি পার্ট নম্বর 4, ধারা নম্বর 36 থেকে 51। তো এখানে এর মধ্যে এটা কিন্তু রাইট টু ওয়ার্ক ধারা নম্বর 41। 40 কি দেখলাম? 40 দেখলাম আমরা পঞ্চায়েত। এগুলো কিন্তু বারবার তোমাদের রিকল করতে হবে। মেনেগ্রার পুরো নাম কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে। এটি 2005 সালে আইন হিসেবে পাশ হয়, তখন কিন্তু এর নাম, এই যে মেনেগ্রা ছিল না, তখন নেগ্রা ছিল। ঠিক আছে। 2005 সালে এর কার্যকর হয় 2006 সালে 2 ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা থেকে। 2009 সালে 2 অক্টোবর গান্ধী জয়ন্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় মেনেগ্রা। ঠিক আছে। এটা মাথায় রাখবে। গ্রামীণ এলাকার প্রতিটি পরিবারে, এটা মূল লক্ষ্য কি? গ্রামীণ এলাকার প্রতিটি পরিবারের অন্তত একজন প্রাপ্তবয়স্ক সদস্যকে বছরে 100 দিনের নিশ্চিত মজুরি ভিত্তিক কাজের গ্যারান্টি দেওয়া, গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা এবং গ্রাম থেকে শহরে পরিযান কমানো, এই মাইগ্রেশন কমানো, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন আমাদের প্রশ্ন নম্বর 11, পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর ভূমিকা কী ছিল? পরিকল্পনা কমিশন কিন্তু এখন আর নেই, বলছে কী ছিল? সচিব, সংলাপ, অংশীদার, পদাধিকার বলে চেয়ারম্যান, পদাধিকার বলে সদস্য। কী হবে উত্তর? দেখো, প্ল্যানিং কমিশনের যদি বলে এই চেয়ারম্যানকে, তাহলে কিন্তু সেটা প্রধানমন্ত্রী হবে, মানে বর্তমান যে প্রধানমন্ত্রী থাকবে তিনিই কিন্তু পদাধিকার বলে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান থাকবেন। ঠিক আছে। প্ল্যানিং কমিশন দেখো 15ই মার্চ 1950 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এটি একটি কিন্তু অসাংবিধানিক এবং উপদেষ্টামূলক সংস্থা ছিল, মানে এটা কিন্তু কোনো রকমের সাংবিধানিক সংস্থা ছিল না। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা এর কাজ ছিল, মূল কাজ হচ্ছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা টোটাল কটা এসেছিলো? 12টা এসেছিলো, এটা মাথায় রাখবে। ঠিক আছে। আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন আমরা ইকোনমি আলোচনা করব তখন আলোচনা করব। গঠন হচ্ছে, চেয়ারম্যান ছিল কি? প্রধানমন্ত্রী পদাধিকার বলে। প্রথম চেয়ারম্যান কে ছিল? জওহরলাল নেহেরু। শেষ চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী। মানে বর্তমানে কিন্তু যেহেতু এখন প্ল্যানিং কমিশন নেই, এখন কী রয়েছে? এখন হচ্ছে নীতি আয়োগ। ঠিক, এখন নীতি আয়োগ রয়েছে। তো এখন হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে
আমাদের বর্তমান যে পিএম তিনি মানে নরেন্দ্র মোদী, তিনি কিন্তু এখন বর্তমানে আমাদের চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? কমিশনের দৈনন্দিন কাজের জন্য ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুজরাইলাল নন্দ। বর্তমানে যদি বলে এক সেকেন্ড, হ্যাঁ নীতি আয়োগের, না নীতি আয়োগের না, নীতি আয়োগ, ঠিক আছে আমি ওটা পরে বলছি, আমার মনে পড়ছে না এখন। তো চেয়ারম্যান মনে রাখবে যে যদি বলে নীতি আয়োগের চেয়ারম্যানকে, তাহলে যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হবেন। দেখো নীতি আয়োগ একবার এক ঝলকে দেখে নাও। 2014 সালে পরিকল্পনা কমিশন ভেঙে দিয়ে তার জায়গায় কিন্তু নীতি আয়োগ তৈরি করা হয়। নীতি আয়োগের সম্পূর্ণ নাম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। প্রতিষ্ঠা কবে? 1 জানুয়ারি 2015। আইটি কি ভারতের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমাদের 12 নম্বর। কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়? এই যে ফান্ডামেন্টাল ডিউটিস, এটা কিন্তু প্রথমে ভারতের সংবিধানে ছিল না। তারপরে বলছি এর মধ্যে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়? উত্তর কী হবে এটার? 42, 44, 52, 46। 44 আমাদের একটু আগেই বললাম যে সম্পত্তির অধিকার যেটা আছে সেটাকে কিন্তু অ্যাড করা হয়। সম্পত্তির অধিকার অ্যাড করা হয় 44তম সংবিধান সংশোধিত কত সালে? 1978 সালে। কত নম্বর ধারা এখন বর্তমানে রয়েছে? 300A। ঠিক আছে, এগুলোকে মাথায় রাখবে। এটা উত্তর কী হবে? আর 52 নম্বর কী হচ্ছে? 52তম থেকে রয়েছে কিন্তু মানে যে দল ত্যাগ বিরোধী আইন, সেটা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আর এর মাধ্যমে যে আমাদের ভারতীয় সংবিধানের যে তফসিল, 10 নম্বর তফসিল কিন্তু এটার মাধ্যমে অ্যাড করা হয়, এটাও মাথায় রাখবে। ঠিক আছে, আগে আমাদের ছিল 8টা তফসিল, এখন রয়েছে 12টা। ঠিক আছে, এর উত্তর হবে কিন্তু 42তম সংবিধান সংশোধনী। এটাকে কী বলা হয়? 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন। কারণ এখানে কিন্তু এই যে সংবিধান সংশোধনী হয় 42তম 1976 সালে, এর মাধ্যমে কিন্তু প্রভূত চেঞ্জ করা হয়। ঠিক আছে, এবার দেখে নিই আমরা। দেখো মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, পার্ট নম্বর 4-এ 4A। ঠিক আছে, 51 ধারার কত ধারা রয়েছে? 51 ধারা রয়েছে। কটা টোটাল রয়েছে? এই ধারণাটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মানে মৌলিক কর্তব্য যদি বলে যে কোন দেশের সংবিধান থেকে গৃহীত, তাহলে কিন্তু হবে ইউএসএসআর এর সাথে থেকে কিন্তু গৃহীত। শরণ সিং কমিটির সুপারিশে যুক্ত করা হয়, মূল সংবিধানে কিন্তু ছিল না। 42তম সংবিধান সংশোধনী যেটা 1976 সাল, তার মাধ্যমে 10খানা কিন্তু মৌলিক অধিকার অ্যাড করা হয়। আর 11তম মৌলিক অধিকার অ্যাড করা হয় 86তম সংবিধান সংশোধনী 2002 সালের মাধ্যমে। ঠিক আছে, তো আমাদের বর্তমানে কিন্তু 11টা রয়েছে। আমরা কিন্তু পরবর্তী ক্লাসে 11টা পরপর দেখে নেব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। তো নেক্সট কোশ্চেন আমাদের 13 নম্বর। নিচের কার হাতে কোনো রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে? কী হবে তার উত্তর? হাইকোর্টের প্রধান বিচারপতি হবে না, রাজ্যের মুখ্যমন্ত্রী হবে না, মুখ্য সচিব হবে না। আর উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি, রাজ্যের রাজ্যপাল। ঠিক আছে, দেখো রাজ্যের রাজ্যপাল দেখি, রাজ্যপাল হলেন রাজ্যের নামমাত্র প্রধান। আমরা যেমন কেন্দ্রে দেখি রাষ্ট্রপতি, তেমনই কিন্তু রাজ্যে রাজ্যপাল। ঠিক আছে, এটা ধরে রাখবে। তিনি রাজ্যের কেন্দ্রের প্রতিনিধি হিসেবে কাজ করেন। পার্ট নম্বর 6-এ রাজ্যপালের কথা বলা রয়েছে 153 থেকে 162 নম্বর ধারা পর্যন্ত। ঠিক আছে, দেখো 153তে বলা রয়েছে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবেন। দেখুন প্রতিটি রাজ্যের জন্য একজন থাকবে, কিন্তু একজন রাজ্যপাল কিন্তু একাধিক রাজ্যের জন্য হতে পারেন। মানে একটা রাজ্যপাল কিন্তু 2-3টে রাজ্যের জন্য কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, 154তে বলা রয়েছে কি রাজ্যের রাজ্যপালের যে এক্সিকিউটিভ পাওয়ার মানে নির্বাহী যে ক্ষমতা, সেটা বলা রয়েছে। 155তে রয়েছে রাজ্যপালের যে অ্যাপয়েন্টমেন্ট, সেটা কি করে? সেটা করে হচ্ছে রাষ্ট্রপতি। 161তে বলা রয়েছে রাজ্যপালের ক্ষমা করার অধিকার। আমরা দেখলাম যে রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার কত নম্বর ধারায় রয়েছে? দেখলাম 72 নম্বর ধারায়। আর রাজ্যপালের ক্ষমা করার অধিকার রয়েছে কিন্তু 161 নম্বর ধারায়। কিন্তু রাজ্যপালের কিন্তু একটা ক্ষমা করার অধিকার একটা নেই, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু তিনি ক্ষমা করতে পারেন না, যেটা রাষ্ট্রপতির কাছে রয়েছে। 213তে রয়েছে কি রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে রাজ্যপালের কাছে। দেখো রাষ্ট্রপতি যদি বলে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বর ধারা, সেটা কিন্তু হবে 123। ঠিক আছে, 123 নম্বর ধারায় রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে, আর রাজ্যপালের রয়েছে 213। জাস্ট তিনটা বলছি, হ্যাঁ এটাকে একটু এদিক ওদিক করে দিলে হয়ে যাবে 213। ঠিক আছে, এগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখতে পারবে। রাজ্যপালের যোগ্যতা এবং নিয়োগটা দেখে নিই। যোগ্যতা লাগে কি? রাজ্যপালের কমপক্ষে 35 বছর বয়স হতে হবে এবং ভারতের নাগরিক হতে হবে। তিনি কিন্তু ভারতের জনগণের দ্বারা নির্বাচিত হন না, রাষ্ট্রপতি তাকে সরাসরি নিয়োগ করেন। কার্যকাল 5 বছর, এটা মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন
বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা নিশ্চিত করা হয়েছে? একটু আগেই আমরা দেখলাম, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার 19-1 মানে 19-1 এ। ঠিক আছে, এবার আমরা কিন্তু যে 19 নম্বর ধারা রয়েছে আমাদের মৌলিক অধিকারের 19 নম্বর ধারা, তার তার আন্ডারে কিন্তু 6টা মৌলিক স্বাধীনতা রয়েছে। তার সেই 6টা কিন্তু আমরা দেখে নিই। দেখো 19-1 বলছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। 19-1 বি শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। মানে প্রথমটা হচ্ছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা, মানে তুমি তোমার যে মত প্রকাশ করতে পারো, কথা বলতে পারো, সে কথা বলার যে স্বাধীনতা সেটা। 19-1 বিতে বলেছে শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে তোমরা সভা বা সমিতি তোমরা গঠন করতে পারো, সমবেত হতে পারো, এক জায়গায় গ্যাদার হতে পারো। 19-1 সি বলেছে সমিতি, সংঘ, সমিতি গঠন করার কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে 19-1 ডি ভারতের সমগ্র ভূখণ্ডের অবাধ চলাফেরা, মানে তুমি ভারতের যে কোনো জায়গায় চলাফেরা করতে পারো, সেটা তোমাদের স্বাধীনতা। 19-1 ই বলেছে ভারতের যে কোনো অংশে বসবাস, স্থায়ী বসতি স্থাপন করার অধিকার, মানে তুমি যেখানে ভারতের যে কোনো অংশে তুমি থাকতে পারো। 19-1 জি যে কোনো তুমি পেশা তুমি গ্রহণ করতে পারো, যে কোনো ব্যবসা বাণিজ্য করার অধিকার গ্রহণ করতে পারো। ঠিক আছে, এগুলো কিন্তু বলা আছে। কিন্তু এই যে আমাদের 19-1 এফ এর একটা অধিকার আছে, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার, সেটা কিন্তু বর্তমানে বাদ দেওয়া হয়েছে। এটা কোথায় রয়েছে? 300 ঠিক আছে, আমি একটু আগেই বললাম 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া রয়েছে 1978 সালের। বারবার কিন্তু এভাবে রিকল করতে হবে তোমাদের। ঠিক আছে, তো আরেকবার বলে দিই তোমাদের, 19-1 বাক বা মত প্রকাশের স্বাধীনতা। 19-1 বি শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমাবেত হতে পারো। তারপরে হচ্ছে 19-1 সি হচ্ছে সমিতি বা সংঘ গঠন করার ক্ষমতা। 19-1 ডি ভারতের ভূখণ্ডে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারো। 1 ই যে কোনো অংশে বসবাস করতে পারো। 1 জি বৃত্তি বা যে কোনো পেশা তোমরা গ্রহণ করতে পারো, মানে যে কোনো অকুপেশন তোমরা নিতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 15 দেখি, গণপরিষদের প্রথম বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদ হচ্ছে আমাদের যে সংবিধান তৈরি করে, সেটা হচ্ছে আমাদের গণপরিষদ। ঠিক আছে, তো গণপরিষদের ধারণা যদি প্রথমে বলে কে দেয়, তাহলে কিন্তু হবে এম.এন. রয় 1934 সালে। ঠিক আছে, তো বলছে গণপরিষদের প্রথম বৈঠক কোথায় কবে অনুষ্ঠিত হয়েছিল? এটা উত্তর হবে 9 ডিসেম্বর 1946 সালে অনুষ্ঠিত হয়েছিল। এবার দেখো গণপরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে, বা যেগুলো একদম ডাইরেক্ট প্রশ্ন যেখান থেকে তুলে দেয়, সেগুলো দেখো তোমাদের দেখতে হবে। প্রথম হয়েছিল কোথায়? 9 ডিসেম্বর 1946 সালে দিল্লির কনস্টিটিউশন হলে। এটা মাথায় রাখবে। অস্থায়ী সভাপতি, মানে যে প্রথম অধিবেশন হয়েছিল, সেখানে কিন্তু একজন অস্থায়ী সভাপতি, মানে টেম্পোরারি সভাপতি, প্রেসিডেন্ট হয়েছিলেন কে? ডক্টর সচিদানন্দ সিনহা। স্থায়ী সভাপতি কে হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, সহসভাপতি ছিলেন কে? এইচ.সি. মুখার্জি এবং ভিটি কৃষ্ণমাচারী। এটা মাথায় রাখবে। সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? বি.এন. রাও। খসড়া কমিটির যদি বলে গঠন কবে হয়? 29 আগস্ট 1947 সাল। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কে? বি.আর. আম্বেদকর। খসড়া কমিটির কতজন সদস্য ছিলেন যদি বলে, তাহলে কিন্তু 7জন টোটাল সদস্য ছিলেন। সংবিধান গ্রহণ কবে হয়? এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, যে গৃহীত হয়, কার্যকর। গৃহীত হয় হচ্ছে 26শে নভেম্বর 1949, আর কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। এটা কিন্তু মাথায় রাখবে। আর এই যে 26শে এই নভেম্বর, দিনটাকে কিন্তু আমরা সংবিধান দিবস হিসেবে পালিত করি। ঠিক আছে, তো এখান থেকে ডাইরেক্ট প্রশ্নটা, এই জন্য এগুলো কিন্তু আমি তোমাদের রিভিশন করে দিচ্ছি। তারপরে সংবিধানের পতাকা কবে গৃহীত হয়? 22শে জুলাই 1947। জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র মানে জাতীয় গান কবে গৃহীত হয়? সেটা হচ্ছে 24শে জানুয়ারি 1950। মোট সময় কত লেগেছিল সংবিধান তৈরি করতে? 2 বছর 11 মাস 18 দিন। কোথাও কোথাও 17 দিন থাকে, তবে 18 দিন তাই কিন্তু তোমরা দেখবে। মোট অধিবেশন 11টি হয়েছিল, এবং শেষ বৈঠক হচ্ছে 24শে জানুয়ারি 1950। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয়। বাকি আমরা যখন নেক্সট গণপরিষদ থেকে প্রশ্ন দেবে, তখন আমরা গণপরিষদের গঠন, সেগুলো কিন্তু আমরা আবার রিভাইজ করে নেব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের 3য় খণ্ড, আমরা একটু আগে দেখলাম কি হবে 3য় খণ্ড, মানে পার্ট 3 মানে কি? আমাদের মৌলিক অধিকার। নির্দেশমূলক নীতি পার্ট 4, মৌলিক কর্তব্য পার্ট 4 এর এ, নাগরিকত্ব কত? পার্ট নাম্বার 2। ঠিক আছে, মৌলিক অধিকার কত? পার্ট নাম্বার 3। ধারা কত নির্দেশমূলক নীতির? 36 থেকে 51। মৌলিক কর্তব্যের হচ্ছে 51A। নাগরিকত্ব কত? 5 to 11। মৌলিক অধিকার হচ্ছে 12 থেকে 35। এগুলো কিন্তু তোমাদের বারবার রিকল করতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কার পূর্বানুমতি ছাড়া বিধানসভায় কোনো অর্থ বিল পেশ করা যায় না? এর উত্তর কি হবে বলো?
এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি, রাজ্যপাল। ওকে, দেখো অর্থ বিল আমরা একটু দেখে নিই। ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় কিন্তু অর্থ বিলের কথা বলা রয়েছে, মানি বিল। আর রাজ্যের যদি অর্থ বিল বলা হয় তাহলে কিন্তু এটা হয় 199 নম্বর ধারাতে। ঠিক আছে, পূর্বানুমতি কার লাগে? পূর্বানুমতি কার লাগে? কেন্দ্রে রাষ্ট্রপতির এবং রাজ্যের কিন্তু রাজ্যপালের পূর্বানুমতি লাগে, মানে পূর্বে অনুমতি দিতে হবে। যদি কেন্দ্রের যদি মানি বিল হয়, মানে অর্থ বিল, সেটাকে কিন্তু রাষ্ট্রপতির পূর্বানুমতি লাগে, আর রাজ্যের হচ্ছে রাজ্যপালের পূর্বানুমতি লাগে। ঠিক আছে, কোথায় পেশ করা যায়? দেখো অর্থ বিল কিন্তু যদি অর্ডিনারি বিল হয়, অর্ডিনারি বিল সেটা কিন্তু শুধুমাত্র অর্ডিনারি বিল হচ্ছে রাজ্যসভা বা লোকসভা যে কোনো এক জায়গায় পেশ করা যায়। শুধুমাত্র অর্থ বিলটা কিন্তু শুধুমাত্র লোকসভায় পেশ করা যায় এবং রাজ্যের ক্ষেত্রে শুধুমাত্র বিধানসভায় পেশ করা যায়। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, সিদ্ধান্ত কার যে এটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার বিল আছে, সেটা যে অর্থ বিল সেটা কে বলে যেটা অর্থ বিল কি না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত কে দেয়? সেটা দেয় কিন্তু লোকসভার স্পিকার। এটা কিন্তু মাথায় রাখবে। আর রাজ্যসভা আর বিধানসভার স্পিকার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এই যে অর্থ বিল, এটা কিন্তু ধরো লোকসভায় পাশ হওয়ার পর সেটা রাজ্যসভায় যাবে। রাজ্যসভায় কিন্তু সেটা 14 দিন আটকে রাখতে পারে, মানে 14 দিন পরে তাদের কোনো না কোনো কিছু বলতেই হবে যে তারা এটাকে অ্যাকসেপ্ট করছে কিনা। যদিও তাদের মতামত, তারা শুধুমাত্র অর্থ বিলের ক্ষেত্রে কি হয়, অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভা কিন্তু সেই বিলটির ক্ষেত্রে তারা মতামত জানাতে পারে বা সেই বিলটিতে কোনো রকম কিন্তু চেঞ্জেস আনতে পারে না। শুধু তারা মতামত জানাতে পারে নিজের, কিন্তু সেই মতামতটা যে কার্যকর হবে সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। ঠিক আছে, দেখো এই সময়ের মধ্যে তারা কোনো সুপারিশ দিলে নিম্নকক্ষ তা মানতে বাধ্য হয়। বলে দিলাম 14 দিন পার হয়ে গেলে বিলটি যদি স্বয়ংক্রিয় পাশ হয়েছে বলে ধরে নেওয়া হয়, মানে ধরো 14 দিন রাজ্যসভায় বিলটি রইল এবং রাজ্যসভা থেকে কোনো রকমের রেসপন্স আসছে না, তখন কিন্তু অটোমেটিক্যালি ধরে নেওয়া হয় যে তারা সেই বিলটিকে সম্মতি জানাচ্ছে সেই বিলটিতে। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখবে। নেক্সট, ভারতের নাগরিকের জন্য কয়টি মৌলিক কর্তব্য একটু আগে দেখলাম, 11টি। কত নম্বর ধারা? 51A, পার্ট নাম্বার হচ্ছে 4A। 11 নম্বরটা কবে যুক্ত হয়? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত সালে? 2002 সালে। কি আছে এটাতে কিন্তু রয়েছে যে 6 থেকে 14 বছর বয়সীদের যে 6 থেকে 14 বছর বয়সীদের গার্জিয়ানদের একটা কর্তব্য যে এদের শিক্ষা দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, মৌলিক ভারতের সংবিধানের 4র্থ খণ্ড দেখবে আর উত্তর করবে, রাজ্যের নির্দেশমূলক নীতি। তারপরে নিচের কোন সংস্থা ভারতের যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করার ক্ষমতা রাখে? এটা সংসদ, আমরা একটু আগে দেখলাম। কত নম্বর পার্টে আছে? পার্ট নাম্বার 1। ঠিক আছে, তারপর হচ্ছে মানে সংসদ কিন্তু পার্ট নাম্বার 1 না, এই যে রাজ্যের আমাদের দেখলাম যে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এটা পার্ট 1 রয়েছে। সংসদ রয়েছে কিন্তু আর্টিকেল যদি বলে সংসদের আর্টিকেল কত, সেটা হচ্ছে 79 আর্টিকেল সংসদ। এটা কিন্তু মাথায় রাখবে। এটাও কিন্তু সংসদে কিন্তু পার্ট নাম্বার 5এই রয়েছে। ঠিক আছে, নেক্সট, একটি রাজ্যের বিধানসভা পরিষদে মানে লেজিসলেটিভ কাউন্সিল, আমরা দেখলাম যে আমাদের কেন্দ্রে যে পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, মানে লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, আর লোকসভার নিম্নকক্ষ আর রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। লোকসভা কত আর্টিকেল নাম্বার হচ্ছে 81, রাজ্যসভার হচ্ছে 80, আর পার্লামেন্ট হচ্ছে 79। তেমনই আমাদের রাজ্যেরও কিন্তু দুটো কক্ষ, একটা হচ্ছে বিধান সভা আর একটা হচ্ছে বিধান পরিষদ। বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ, বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ। তবে এই যে বিধান পরিষদ, এটা কিন্তু সমস্ত রাজ্যে নেই। এটা কিন্তু মাত্র 5টা রাজ্যে কিন্তু বিধান পরিষদ রয়েছে, সমস্ত রাজ্যে কিন্তু নেই। তো এটাতেই বলছে যে সর্বোচ্চ সদস্য সংখ্যা বিধানসভার মোট সদস্য সংখ্যার কত ভাগের বেশি হবে না। মানে ধরো বিধানসভায় বললাম আমি, ধরো 500 জন রয়েছে, তো এর কত অংশের বেশি হবে না বিধান পরিষদের। ঠিক আছে, এটার উত্তর কিন্তু 3/1 অংশ। মানে এই যে 500, আমি 600 ধরলাম রাউন্ড ফিগারের জন্য, তো 3/1 অংশ কত হবে? মানে 200। মানে 200 জনের কিন্তু বেশি বিধান পরিষদের সদস্য সংখ্যা হবে না। ঠিক আছে, যেমন আমাদের যেমন কেন্দ্রে রাজ্যসভা, তেমনই কিন্তু রাজ্যে বিধান পরিষদ। এটা শুধু এটাই মাথায় রাখবে। দেখো 171 নম্বর ধারা অনুযায়ী বিধান পরিষদ গঠনের কথা বলা রয়েছে। কোনো রাজ্যের বিধান পরিষদের মোট সদস্য সংখ্যা সেই রাজ্যের বিধানসভার মোট 1/3 অংশের বেশি হবে না।
সদস্য সংখ্যা কিন্তু কোনোভাবে 40-এরও কম হবে না। 1/3 বেশি হবে না, আর 40-এরও কিন্তু কম হবে না। এটি একটি স্থায়ী কক্ষ, যেমন আমরা জানি রাজ্যসভাও একটা স্থায়ী কক্ষ, সেটাকে কিন্তু কখনোই ভেঙে যাওয়া যায় না। প্রত্যেক 2 বছর অন্তর প্রতি 2 বছর অন্তর 3-এর 2 ভাগ 3-এর 2 ভাগ 1 সেকেন্ড 3-এর 2 ভাগ না, হ্যাঁ 3-এর 2 ভাগ অংশ কিন্তু মানে 3-এর 2 ভাগ অংশ সে রাজ্যসভাতে যায় এবং কিন্তু সেই সদস্য আবার যোগদান করেন। সেক্ষেত্রে কিন্তু এটা কখনোই ভেঙে যায় না। তবে হ্যাঁ, রাজ্যসভার কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে প্রশ্ন যদি এভাবে দেয় যে রাজ্যসভার কার্যকাল কত, তাহলে কিন্তু সেটা হবে না। কারণ রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ। যদি বলে রাজ্যসভার সদস্যদের মানে আহ, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত, তাহলে কিন্তু হবে 6 বছর, 6 ইয়ার্স রাজ্যসভার সদস্যদের কার্যকাল। আর রাজ্যসভার কিন্তু কোনো কার্যকাল নেই, রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ। আর আর যদি বলে তাহলে কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর 1/3 1 ভাগ অংশ অবসর গ্রহণ করেন। ঠিক আছে, এটা মাথায় রাখবে। বিধান পরিষদ সদস্যের কার্যকাল 6 বছর, মানে রাজ্যসভার মতনই তোমার জাস্ট দেখে রাখবে। বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য কমপক্ষে 30 বছর বয়স প্রয়োজন। আর বর্তমানে ভারতে মাত্র 6টি, 5টা বললাম, ওটা ভুল বলেছি, 6টা হবে, এই 6টা হবে, 5টা হবে না, 6টা। কী? উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। এই 6টা রাজ্যে একমাত্র বিধান পরিষদ রয়েছে, বাকি রাজ্যে কিন্তু শুধুমাত্র বিধানসভাই রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ ক্লাস। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। দেখো, আমরা মোটামুটি নিয়েছি 21টা প্রশ্ন। তো 21টা প্রশ্ন যদিও নিয়েছি, তার মধ্যে কিন্তু আমরা এত তথ্য দিয়েছি, তোমাদের কিন্তু প্রায় অনেকটা পলিটি কভার হয়ে গেছে, মেন টপিকগুলো। তো আমরা পরবর্তী ক্লাসে আরও যখন প্রশ্ন আসবে, তো আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের রিভিশন, প্র্যাকটিস সমস্ত কিছু এভাবে করবো। তো আজকে আমাদের এটা ছিল পলিটির প্রথম ক্লাস। তো আমরা পলিটি থেকে কিন্তু আরও প্রশ্ন দিয়ে, আরও প্রশ্ন যে পিওয়াইকিউগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ করব। বাকি ইতিহাস, জিওগ্রাফি, স্ট্র্যাটেজিকে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা একে একে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসের পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু পিডিএফটা কালেক্ট করতে পারবে। আর তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার্থীরা আছো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। তোমাদের জন্য আমি কিন্তু আরও প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। পরীক্ষার আগে আগে তোমাদের কিন্তু সম্পূর্ণটা প্র্যাকটিস হয়ে যাবে। আমি বললাম, বাংলায় কিন্তু তোমরা এমন কন্টেন্ট পাবে না। বাংলার ক্ষেত্রে তোমরা যে কোনো চ্যানেল দেখতে পারো, ফ্রিতে কিন্তু এমন দেবে না তোমাকে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।